হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 12 এর অলরেডি ক্লাস চলছে সেমিস্টার 4 এর, যার মধ্যে আমরা অলরেডি দুটো চ্যাপ্টার করে নিয়েছি। আজকে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের চ্যাপ্টার নাম্বার 3 চলছে। ফার্স্ট ভিডিও আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি প্রসেস ম্যানেজমেন্টের ওপরে। এটা হলো প্রসেস ম্যানেজমেন্টের ভিডিও নাম্বার 2, যেখানে তোমরা বাকি যে আমাদের পার্টগুলো অর্থাৎ শিডিউলিং এর পার্টগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। লাস্ট ভিডিওতে তোমাদের ইনপুট বাউন্ড, সিপিইউ বাউন্ড এগুলো সম্পর্কে বলেছিলাম। আজকে এটা শুরু করব, সেটা হলো শিডিউলিং কি, এর মূল উদ্দেশ্য এখান থেকে। তো এক করে জেনে নিই আমাদের কি কি পড়তে হবে। শিডিউলিং কি, এর মূল উদ্দেশ্য কি কি। অপারেটিং সিস্টেমের শিডিউলিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটার তার সমস্ত সম্পদ, যেমন কোনো সিপিইউ, মেমোরি, এগুলো বিভিন্ন প্রোগ্রাম বা টাস্কের মধ্যে কিভাবে বন্টন করতে হবে তা নির্ধারণ করে। এর মূল উদ্দেশ্য সিপিইউ এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, ব্যবহারকারীর অনুরোধে দ্রুত প্রক্রিয়া বা প্রতিক্রিয়া দেওয়া, সময়ে যত বেশি সম্ভব টাস্ক সম্পন্ন করা, সকল প্রোগ্রামের জন্য ন্যায্য সুযোগ তৈরি করে দেওয়া। এবার এই শিডিউলিংকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা নন প্রিএমটিভ আর একটা প্রিএমটিভ। এগুলো সম্পর্কে তোমরা এক এক করে এবার জানতে পারবে। সবার ফার্স্টে নন প্রিএমটিভ শিডিউলিং কি। এটি এমন একটি পদ্ধতি যেখানে কোনো প্রসেস একবার সিপিইউ পেলে সেটি যতক্ষণ না সম্পন্ন হচ্ছে সেই পার্টিকুলার টাস্কটা, ততক্ষণ সিপিইউটাকে ধরে রাখে। সাপোজ একটা কোনো টাস্ক আছে ভিডিও রেন্ডারিং। এইবার যখনই এই টাস্কটা শুরু হচ্ছে, যতক্ষণ এই ভিডিও রেন্ডারিং পুরোটা কমপ্লিট হচ্ছে, আনটিল অর আনলেস তোমার সিপিইউ ইউটিলাইজেশন ওই ভিডিও রেন্ডারিং এর থেকে সরে গিয়ে অন্য কোথাও যাবে না। বুঝতে পেরেছো? এটা কার উদাহরণ? নন প্রিএমটিভ শিডিউলিং এর কিন্তু এটা উদাহরণ। এবার এর কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে, যেগুলো তোমরা জানতে পারবে। এবার এই নন প্রিএমটিভ এর কিছু উদাহরণ আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্থাৎ FCFS, আর একটা শর্টেস্ট জব ফার্স্ট অর্থাৎ SJF। এবার নন প্রিএমটিভ শিডিউলিং এর সুবিধা এবং অসুবিধা লেখো। সবার ফার্স্ট সুবিধা, প্রসেসে চলাকালীন কোনো ইন্টারাকশন হয় না, অর্থাৎ একবার কোনো প্রসেস চালু হয়ে গেলে সেটা মাঝপথে কখনো আটকে যায় না। সহজে বাস্তবায়নযোগ্য, মানে সহজে বাস্তবায়ন করা যায়। টেক্সট সুইচিং এর ওভারহেড কম। কনটেক্সট সুইচিং মনে পড়ছে? এর আগের পার্টে আমি তোমাদেরকে বলেছিলাম কনটেক্সট সুইচিং এর কাজ কি, সিপিইউ কে থামিয়ে অন্য একটা প্রসেসে কনভার্ট করে দেওয়া। যেহেতু এখানে একবার সিপিইউ ইউটিলাইজেশন শুরু হলে এখানে কখনো সেই প্রসেসটা শেষ হওয়া অবধি অন্য প্রসেসে যায় না, তো এখানে কনটেক্সট সুইচিং এর কিন্তু পরিমাণ হয় না। মানে হয় না বলাটা ভুল, হয়, বাট সেটার পরিমাণ প্রচুর কম। বুঝতে পেরেছো? এর অসুবিধাও কিছু আছে। অসুবিধা কি? উচ্চ অগ্রাধিকার সম্পন্ন প্রসেসকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অবশ্যই ধরো তোমার কাছে ছোট 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 প্রসেস আসতে চলেছে, ওই প্রসেসগুলো শেষ হবে, তারপরে গিয়ে আরেকটা প্রসেস শুরু হবে। যতক্ষণে একটা বড় প্রসেস, ও কিন্তু চুপচাপ দাঁড়িয়েই থাকবে, কারণ ওর সামনে মাল্টিপল ছোট ছোট টাস্ক আসতেই চলেছে। এর ফলে কিন্তু রেসপন্সিভনেস কমে যায়, ফলে স্টারভেশন ঘটতে পারে। স্টারভেশন কি? এই যে আমি তোমাকে বললাম না যে ছোট ছোট টাস্ক আসতেই রয়েছে, যার ফলে পেছনে বড় একটা টাস্ক আটকে রয়েছে, এই আটকে থাকার প্রসেসটাকে স্টারভেশন বলে। এরপরে প্রিএমটিভ শিডিউলিং কি? এই পদ্ধতিতে অপারেটিং সিস্টেম একটি চলমান প্রসেসকে জোর করে থামিয়ে অন্য একটি প্রসেসকে সিপিইউ নিয়ন্ত্রণ দিতে পারে। একে কি প্রিএমটিভ শিডিউলিং বলে। যার উদাহরণ রাউন্ড রিবন, অর্থাৎ আর ট্রিপল আর কিন্তু না, যারা যারা ট্রিপল আর রাইমিং করছো মাথায় ভুলে যাও, এটা রাউন্ড রিবন। শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, SRTF, আর প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউল, এগুলো হলো এক্সাম্পল। এরপরে প্রিএমটিভ শিডিউলিং এর সুবিধা আর অসুবিধা। সবার ফার্স্ট সুবিধা, উচ্চ অগ্রাধিকার সম্পন্ন প্রসেস দ্রুত এক্সিকিউট হয়, অর্থাৎ যে ধরনের প্রসেসে বেশি পরিমাণে কাজ দরকার সেটা আগে আগে সম্পন্ন হয়, অর্থাৎ যার অগ্রাধিকার বেশি। রেসপন্স টাইম ভালো হয়, যেহেতু উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত যে প্রোগ্রামগুলো সেগুলো আগে আগে হয়ে যাচ্ছে, তাই এর রেসপন্সিভনেস বেশি, বারবার সিপিইউ সুইচিং হতে থাকে। স্টারভেশন কমে যায়, যেহেতু ছোট প্রসেস আসার ফলে বড় প্রসেসকে আটকে থাকতে হয় না। সিপিইউ ইউটিলাইজেশন বেশি হয়। এবার এর অসুবিধা দেখো, সুবিধা থাকলে অসুবিধা থাকতে হবে। অসুবিধা কি? বাস্তবায়ন করা তুলনামূলকভাবে জটিল, স্বাভাবিক। কনটেক্সট সুইচিং এর কারণে ওভারহেড বেশি হয়, যা সিস্টেমের পারফরমেন্স কিছুটা কমিয়ে দেয়। ওভারহেড কেন? এই পার্টিকুলার প্রসেসে সিপিইউ কিন্তু বারবার নিজেকে সুইচ করে। তোমরা যখন এর সংজ্ঞাটা পড়লে তখন কিন্তু এখানে পরিষ্কার লেখা ছিল, একটা প্রসেসকে আটকে অন্য একটা প্রসেসকে চালু করে দেয়, তার ফলে ওভারহেড বাড়তে থাকে। এতে কি পারফরমেন্সটা কমে যায়। এবার বলছে নন প্রিএমটিভ আর প্রিএমটিভ শিডিউলিং এর মধ্যে পার্থক্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নন প্রিএমটিভ এমন একটি পদ্ধতি যেখানে কোনো প্রসেস একবার সিপিইউ পেলে সেটা শেষ হওয়া পর্যন্ত
ধরে রাখে। প্রিএমটিভে কি হয়, যার বেশি অগ্রাধিকার সেই প্রসেস আগে চলে, তার জন্য সিপিইউকে যদি কোনো প্রসেসকে থামিয়ে আরেকটা প্রসেসকে চালু করতে হয় সেটা সিপিইউ করবে। নন প্রিএমটিভ এমন একটি পদ্ধতি যাকে বাস্তবায়ন করা তুলনামূলক সহজ, কিন্তু প্রিএমটিভ বাস্তবায়ন করা কিন্তু কঠিন। নন প্রিএমটিভ পদ্ধতিতে সুইচিং কম হয়, ওভারহেড কম জেনারেট হয়, কিন্তু প্রিএমটিভে বারবার সিপিইউ সুইচিং হয়, যার ফলে ওভারহেড বেশি হয়। নন প্রিএমটিভ পদ্ধতির উদাহরণ কি? এফসিএফএস, নন প্রিএমটিভ এসএএফ, প্রিএমটিভের রাউন্ড রিবন, এসআরটিএফ, এগুলোই হলো এক্সাম্পল। পরের প্রশ্ন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্থাৎ এফসিএফএস শিডিউলিং। এফসিএফএস শিডিউলিং আমরা একটু আগেই জানলাম, নন প্রিএমটিভ শিডিউলিং এর একটা এক্সাম্পল। বলছে এফসিএফএস হলো একটি সহজ শিডিউলিং পদ্ধতি যেখানে যে প্রসেস প্রথমে আসে তাকেই প্রথমে সিপিইউ বরাদ্দ করা হয়। এটি ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি অর্থাৎ ফিফো পদ্ধতি নিয়ন্ত্রণ করে। ফিফো পদ্ধতি কোথায় নিয়ন্ত্রণ করা হতো? ভালো করে মনে করে দেখো, সেমিস্টার 2-তে তোমরা ডেটা স্ট্রাকচার চ্যাপ্টারে পড়েছিলে, মনে আছে কি? ডেটা স্ট্রাকচার চ্যাপ্টারে কিউ বলে একটা পার্ট ছিল, ওই কিউ ডেটাটাই এই ফিফো নেটিভ মেনে চলে। এফসিএফএস এর কাজ করার পদ্ধতি উদাহরণসহ ব্যাখ্যা করো। যখন একাধিক প্রক্রিয়া সিপিইউর জন্য প্রস্তুত থাকে, এফসিএফএস অ্যালগোরিদম তাদের আসল সময়ের ওপর ভিত্তি করে একটি লাইন বা কিউ তৈরি করে। এই যে এটার ব্যাপারেই আমি তোমাদের বলছিলাম। উক্ত লাইনে যে প্রক্রিয়াটি সবার প্রথমে থাকে, সিপিইউ তাকেই প্রথম কাজ করার সুযোগ দেয়। সেই প্রক্রিয়াটি কাজ শেষ করলে লাইনে উপস্থিত পরবর্তী প্রক্রিয়াটি সিপিইউ পায়। মানে এখানে কোনো পক্ষপাতিত্ব হয় না, বেশি অগ্রাধিকার যার বেশি সে আগে কাজ করবে এরকম কিছু না। লাইনে দাঁড়াও, যে আগে আসবে সে কাজ করে যেতে পারবে। বুঝতে পেরেছ? এফসিএফএস অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস শিডিউলিং এর বৈশিষ্ট্য। সিস্টেমের কাছে যে কাজটি আগে পৌঁছায় তাকে প্রথম সিপিইউ বরাদ্দ করে। একবার একটি কাজ শুরু করলে সেটি সম্পন্ন হওয়া না পর্যন্ত কাজটি চলতে থাকে। এটি এমন একটি অ্যালগোরিদম যা প্রয়োগ করা খুব সহজ। এফসিএফএস এর সুবিধা অসুবিধা, সবার ফার্স্ট, বোঝা এবং প্রয়োগ করা খুব সহজ। কোনো প্রক্রিয়াকে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে হয় না, কারণ সবার একবার না একবার পালা তো আসবেই। আর অসুবিধা, যদি একটি দীর্ঘ প্রক্রিয়ার পরে একটি ছোট প্রক্রিয়া আসে, তাহলে ছোট প্রক্রিয়াকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, ফলে গড় অপেক্ষার সময় বেড়ে যায়। এর এক্সাম্পলটা কিরকম? ধরো একটা টার্মিনাল থেকে বড় ট্রেন যাচ্ছে 20 বগি, আবার কিছুক্ষণ আগে 12 বগির একটা ট্রেন গেছে। 12 বগির ট্রেনটা যেতে টাইম লেগেছে 10 সেকেন্ড, কিন্তু যেহেতু 20-30 বগির একটা মালগাড়ি, তার টাইম লাগলো প্রায় 1 মিনিট। এর কনসেপ্টটা কিন্তু এরকম। বুঝতে পারলে? যদি কোনো বড় প্রসেস থাকে সেটা সম্পন্ন হতে তো সত্যিই টাইম লাগবে, তার পেছনে ধরো ছোট একটা প্রসেস বা ছোট একটা প্রক্রিয়া দাঁড়িয়ে রয়েছে, ওকে তো অনেক সময় অপেক্ষা করতেই হবে। এটাই এর সব থেকে বড় অসুবিধা। সিস্টেমের দক্ষতা কমতে পারে। কেন কমতে পারে? ধরো ছোট যে প্রসেসটা সেটা এমনই যে তোমার মোবাইলে বা তোমার কম্পিউটারে স্ক্রিনে কিছু একটা হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে, কিন্তু তার আগে তুমি র্যান্ডিং এর একটা কাজ চাপিয়ে রেখে দিয়েছো। ওটা কমপ্লিট না হলে তুমি হ্যালো ওয়ার্ল্ড দেখাতে পারো, তো তোমাকে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। আধুনিক ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমগুলির জন্য খুব কার্যকর নয়, যেহেতু এআই এর যুগ এসে গেছে। তারপরে শর্টেস্ট জব ফার্স্ট শিডিউলিং অ্যালগোরিদম কি, তার ব্যাখ্যা করো। এটি এমন একটি শিডিউলিং অ্যালগোরিদম যেখানে সিপিইউ সেই কাজটিকে বেছে নেয় যেটা সম্পন্ন করতে সব থেকে কম সময় লাগতে পারে বলে অনুমান করে। এর মূল লক্ষ্য প্রসেসের গড় অপেক্ষার সময় কমানো। শর্টেস্ট জব ফার্স্ট, বুঝতে পেরেছ? এর কত প্রকার ও কি কি? শর্টেস্ট জব ফার্স্টকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা নন প্রিএমটিভ আর একটা প্রিএমটিভ। নন প্রিএমটিভ বলছে এই পদ্ধতিতে একবার একটি প্রক্রিয়া সিপিইউ পাওয়া শুরু করলে সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্বেচ্ছায় সিপিইউ ছেড়ে না দিলে সেই কাজটা বন্ধ কখনোই হয় না। এটি কাজের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে অগ্রাধিকার দেয়। এরপরে এটি এসজিএফ এর আরও একটি উন্নত সংস্করণ। এখানে একটি চলমান প্রক্রিয়াকে বাধা দেওয়া যেতে পারে যদি একটি নতুন প্রক্রিয়া সিস্টেমে আসে যার কাজ করার সময় বর্তমান চলমান প্রক্রিয়ার থেকে কম লাগতে পারে। এরপরে ছোট যে প্রক্রিয়াগুলো তার জন্য আরও দ্রুততার সঙ্গে কাজ করা কিন্তু সম্ভব। এসজিএফ শিডিউলিং এর সুবিধা আর অসুবিধা। এই অ্যালগোরিদমের গড় অপেক্ষার সময় অনেক কম, ছোট কাজগুলি দ্রুত অ্যাক্সেস হয়, ব্যবহারকারী প্রক্রিয়ার সময় কম লাগে। অসুবিধা, একটি কাজ শেষ হতে ঠিক কত সময় লাগবে তা আগে থেকে অনুমান করা যায় না। যদি সিস্টেমে ক্রমাগত ছোট ছোট কাজ আসতে থাকে তাহলে দীর্ঘ বা বড় কাজগুলি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে থাকবে।
আর এটাকে কি বলে? এটাকে বলে স্টারভেশন, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম। স্টারভেশন সমস্যার কারণে এটি সব ধরনের অপারেটিং সিস্টেমে সরাসরি প্রয়োগ করা যায় না, কারণ প্রতিটা কম্পিউটারে বা প্রতিটা অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু স্টারভেশনের আলাদা আলাদা প্রসেস আছে সেটাকে কিওর করে। এইবার ডেডলক সম্পর্কে তোমরা একদম ফার্স্টে পড়েছিলে। ডেডলক হলো কম্পিউটার সিস্টেমের এমন একটি পরিস্থিতি যেখানে দুটি বা তার বেশি প্রসেস একে অপরের জন্য অপেক্ষা করতে থাকে এবং কেউ তাদের কাজ শেষ করতে পারে না। কেন? কারণ ধরো তোমারও র্যামের প্রয়োজন, অন্য একটা প্রসেসর র্যামের প্রয়োজন, দুজনেই র্যামের প্রয়োজন আছে, র্যামের নিড আছে, কিন্তু দুজনেই ফুলফিল করতে পারছে না, যার ফলে দুটো প্রসেসই আটকে বসে আছে। প্রতিটি প্রসেস এমন একটি রিসোর্স চায় যা অন্য একটি রিসোর্সের দখলে রয়েছে, ফলে সবাই একসাথে আটকে বসে থাকে। ডেডলক ঘটনার জন্য প্রয়োজনীয় 4টি শর্ত, যে 4টি শর্ত থাকলে তখনই একমাত্র ডেডলক হয়। মিউচুয়াল এক্সক্লুশন, এই পদ্ধতিতে ধরো দুজনেরই সেম জিনিসটারই প্রয়োজন, সেই ক্ষেত্রেই একমাত্র ডেডলক হয়। তারপরে হোল্ড অ্যান্ড ওয়েট, অর্থাৎ একটা প্রসেস হোল্ড করে রেখে দিয়েছে আর একটা প্রসেস চুপচাপ ওয়েট করছে কখন সে ছাড়বে। নো প্রিমশন, কোনো প্রসেস থেকে রিসোর্স জোর করে কেড়ে নেওয়া যায় না, আমরা ভালো করে জানি যে আমরা কোনো প্রসেস থেকে কেড়ে নিতে পারি না। তারপরে সার্কুলার ওয়েট, সার্কুলার প্রসেসগুলো একটি চক্রাকার শৃঙ্খলে একে অপরের রিসোর্সের জন্য অপেক্ষা করতে থাকে। মানে 4টে প্রসেস চলছে, একটা প্রসেস র্যাম ছাড়লে আরেকটা প্রসেস চালু হবে, আরেকটা প্রসেস সিপিইউ ইউটিলাইজেশন ছাড়লে আরেকটা কাজ হবে, আরেকটা প্রসেস গ্রাফিক কার্ড ছাড়লে রেন্ডারিং এর কাজ হবে, এরকম ভাবে মানে একটা সার্কুলার আকারে আটকে রয়েছে। আর এই 4টে প্রসেসই যখন থাকবে তখনই কিন্তু এই ডেডলক ঘটনাটা ঘটে। এবার ডেডলক প্রক্রিয়া প্রতিরোধ করার উপায়, এবার এই ডেডলককে প্রতিরোধ করার উপায় কি কি আছে? এই পদ্ধতিতে ডেডলক হওয়ার জন্য প্রয়োজনীয় 4টি শর্তে যে কোনো একটিকে সিস্টেম থেকে বাদ দেওয়া হয়, এর ফলে ডেডলক হওয়ার সম্ভাবনা শুরু থেকে নষ্ট হয়ে যায়। ডেডলক অ্যাভয়েডেন্স, এই কৌশলে সিস্টেমের প্রতিটি রিসোর্স বরাদ্দের আগে বিশ্লেষণ করে দেখা হয়। ডেডলক শনাক্তকরণ এবং পুনরুদ্ধার, এই পদ্ধতিতে সিস্টেমকে ডেডলক হতে দেওয়া হয়, মানে ইচ্ছা করে প্রথমে হতে দেয় যাতে তারা শনাক্ত করতে পারে যে পার্টিকুলার ডেডলক কোথায় হচ্ছে, আর যেই পার্টে গিয়ে ডেডলকটা হবে সেই পার্টটাকে কি আগের থেকে বাতিল করে দেবে। সবার লাস্ট ডেডলক উপেক্ষা বা ডেডলক ইগনোরেন্স, এইটাই কিন্তু সব থেকে বেশি পরিমাণে আমরা যে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ব্যবহার করি উইন্ডোজ 10, 11 সেখানে ব্যবহার করা হয়। যদি পার্টিকুলারলি কোনো কম্পিউটারে ডেডলক আসে, দেখবে কম্পিউটারে পুরো একটা ব্লু স্ক্রিন চলে আসে যাকে বলে ব্লু স্ক্রিন অফ ডেথ, আর কি হয়ে যায়, কম্পিউটারটা অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে যায়। কেন? কারণ উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোনো ধরনের ওটাকে ঠিক করার চেষ্টাই করে না, ও ডাইরেক্টলি কম্পিউটারকে রিস্টার্ট করে দেওয়াটাই পছন্দ করে, রিস্টার্ট করে এলাম ঠিক হয়ে গেল। বুঝতে পারলে? এইভাবেই ডেডলকটাকে কিন্তু রেস্কিউ করা যায়। এর প্রচুর উপায় আছে, তোমরা ইন্টারনেটের ক্ষেত্রে আরো হয়তো কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারো, কিন্তু আপাতত তোমাদের পরীক্ষার জন্য এতটুকুই মোর দ্যান এনাফ। তো এটাই হলো তোমাদের পার্ট 2 এর ভিডিও। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।